কিন্তু যেই কথা আমি শুরুতে বলেছিলাম, আমরা বিজয় অর্জন করি, বিজয় ধরে রাখতে পারি। ৭১-এর মুক্তিযুদ্ধের বিজয় ধরে রাখতে পারিনি, ৭০-এর বিজয়, ৯০-এর গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে পারিনি। এইবারও আমাদের এই গণঅভ্যুত্থানের বিজয় সম্ভবত প্রায় হাতছাড়া হতে চলেছে। একটা কথার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। কথাটা একটু আবেগময় হলেও অর্থটা বুঝে বলবেন। আমরা পাকিস্তানের গোলামি থেকে মুক্তি পেয়েছি, নতুন করে দিল্লির গোলামি করার জন্য নয়, নতুন করে আমেরিকার গোলামি করার জন্য নয়। এই শেষ কথাটা আমি বিশেষ জোর দিয়ে দিয়েছি। তাহলে সবাই জানেন, একটা অসম বাণিজ্য চুক্তি করে আমাদের দেশকে পদানত করে মার্কিন সাম্রাজ্যবাদ তাকে কবজা করে নিয়ে তার স্ট্র্যাটেজিক লক্ষ্যগুলো এখানে বাস্তবায়নের সাথে ট্রাম্প সাহেব সম্পর্কে আমি অনেক সময় বলি যে দেখেন, আমাদের সময় আমরা স্লোগান দিয়েছি, মিছিল করেছি, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, মার্কিনীরা চাইতি রক্ত ছাড়া আর কি কত রকম স্লোগান মানুষকে বুঝাইতে দিত। মুক্ত দুনিয়া দুনিয়া কিছু না, আমেরিকার আসল স্বার্থ হলো, উদ্দেশ্য হলো শোষণ করে সম্পদের পাহাড় করে দেয়। ট্রাম্প সাহেব আমার জন্য কাজটা সহজ করে দিয়েছে। আমাকে আর ব্যাখ্যা করে এখন বলার কোনো প্রয়োজন হয় না যে ইরানে যে আক্রমণ করেছে, তারপরে ভেনিজুয়েলাতে যে আক্রমণ করেছে, গ্রিনল্যান্ডকে যে দখল করে নেওয়ার চেষ্টা করছে, কানাডাকে তার আরেকটা রাজ্যে পরিণত করার চেষ্টা, এই যে সমস্ত আস্ফালন শুধু নয়, সেটাকে কেন্দ্র করে পদক্ষেপ জোর দিচ্ছে। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, এইটা আমি করব, আমাকে টাকা দিতে হবে, আমাকে আগে আমাকে সম্পদশালী করো, তারপরে বাকিটা টাকা দেবে। তার অর্থনৈতিক শোষণের উদ্দেশ্যটা খুব পরিষ্কার করে দিয়েছে। আমি তোমার কাছ থেকে ট্যাক্স আনবো, তুমি আমার কাছ থেকে ট্যাক্স নিতে পারবে না। এবং এই নীতি মেনে নিয়ে বিভিন্ন দেশে দেশে সেই ইন্সপেক্টর পাঠাচ্ছে এবং বাংলাদেশে অন্যান্য আরও দেশে করেছে। বাংলাদেশে ইউনূস সাহেব বিদায় নেওয়ার 4 দিন আগে এমন কি প্রয়োজন হলো যা অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের 4 দিন আগে, এবং ডকুমেন্টের ভিতরে অনেকগুলো ধারা আছে, এগুলো বলে গোপন ধারা, সেই গোপন ধারাকে অন্তর্ভুক্ত করা একটা জরুরি স্বাক্ষর করবে। আমি এটা নিয়ে আর বলতে চাই না, এটা নিয়ে অনেক কথা হয়েছে, আরও কথা বলতে হবে। সারা বাংলাদেশে আগুন জ্বলবে। বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, কারণ বাগে খয়রাতে আমরা এই দেশ পাইনি, বুকের রক্তে স্বাধীন করেছি। যাক যাবে, তবু এই বাংলাদেশকে আমরা আমেরিকার গোলাম হতে দেব। আমাদের সেই সংগ্রামের আহ্বান নিয়ে আমরা রাজনৈতিক দল যেমন নামব, সমস্ত সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদেরও সেইটা নামতে হবে। রোজার ঈদ শেষ হয়েছে, আর 2-1 দিন হয়তো আমরা একটু রেস্ট নিয়ে সব রেডি হয়ে যায়, এই সংগ্রামে নামতে হবে। আমাদের এখানে দ্রব্যমূল্যের অসাধারণ, মানুষের বেকারত্ব, বৈষম্য ক্রমাগত বাড়ছে। আমাদেরকে নানান রকম প্রবোধ বাক্য দিয়ে যে এইটা না করলে তো আমেরিকা গোসা হয়ে যদি আমাকে ধাক্কা মারে, ওইদিকে তুরস্ক আসতেছে টাকা পয়সা নিয়ে, তার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাকে একটু জামাত ইসলামকে একটু সন্তুষ্ট রাখতে হবে। এই যে রাজনীতি, ক্ষমতার সমীকরণ মেলানোর জন্য নীতি আদর্শ বলে কিছু নেই। সেই সমীকরণ মেলানোর জায়গা থেকে যখন সমস্ত রাজনৈতিক পদক্ষেপগুলো চিন্তা করা হয়, তখন দেশ অবশ্যম্ভাবীভাবে চরম বিপর্যয় থেকে মুক্তিযোদ্ধাদের আমরা স্যালিউট করি, কিন্তু তারপরেও আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন, কিন্তু সত্য কথা বলতে হবে। মুক্তিযুদ্ধ আমি মনে করি 3 রকম। একটা হলো মতাদর্শের ভিত্তিতে মুক্তিযোদ্ধা, আমরা বামপন্থীরা তার ভেতরে সবচেয়ে অগ্রণী বলে থাকি। বামপন্থী ছাড়াও মুক্তিযুদ্ধকে আদর্শগতভাবে বুঝে নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে,
সেরকম লোক প্রচুর প্রচুর সাধারণ শ্রমিক হিসেবে কিন্তু আরেকটা সেকশন আছে, তারাও মুক্তিযোদ্ধা, কিন্তু তাদেরকে আমি বলি সার্কামস্ট্যান্সিয়াল, ঘটনাক্রমে মুক্তিযোদ্ধা। গুলি গেছে এই দিক দিয়ে, আমি পড়ে গেছি এই দিকে, লাফিয়ে ওদিকে যাওয়া ছুটে যায়, আমাকে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এইটা হলো ঘটনাক্রমে মুক্তিযোদ্ধা। আর একটা নিকৃষ্টতম আছে, বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে জিজ্ঞেস করছে, এই বলো তো, এইটা হলো কেয়ারফুল কনসিডারেশন, খুব সুবিবেচনা প্রসূতভাবে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ হইলে লাভ বেশি না মুক্তিযুদ্ধ বিরোধী হইলে লাভ বেশি? রাজাকার হইলে লাভ বেশি না মুক্তিযুদ্ধ হইলে লাভ বেশি? 17 ডিসেম্বরে শহীদ মিনারে বিরাট গেরিলা বাহিনী নিয়ে আমি এখানে অস্ত্র হাতে উপস্থিত ছিলাম। ঢাকা শহরে আপনারা জানেন ট্র্যাক প্ল্যাটুন আর আমাদের গেরিলা বাহিনীর অপারেশনের ক্ষেত্রে ছিল, কিন্তু আমি ওখানে এসে দেখলাম শত শত মাথায় কুস্তি বাঁধা কোথায় থেকে উপস্থিত হয়েছে, সবার হাতে একেবারে ফায়ার করেছে। আমরা তাদেরকে নাম দিয়েছিলাম 16 ডিভিশন। 16 ডিসেম্বর যারা মুক্তিযুদ্ধ আমাদের গণঅভ্যুত্থানে 16 বছর লড়াই করেছে বামপন্থী কর্মীরা, বামপন্থী ছাত্র সংগঠন, যুব সংগঠন, রাজনৈতিক সংগঠন, আর কেউ কেউ গুপ্তভাবে অনুপ্রবেশকারী হয়ে চাঁদা দিয়ে ছাত্রলীগের কমিটিতে ঢুকে, আমি জানি না, সেখানকার হেলমেট বাহিনীর একজন হয়ে আমাদের কর্মীদের উপরে ইত্যাদি লিটন নন্দী আরও সব সমাজতান্ত্রিক ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, এই কর্মীদের উপরে হামলা করেছিল। বহাল চলে যেত, শেষ মুহূর্তে এসে ব্যানারটা সামনে দাঁড়ায় বলল, আমরাই হলাম মাস্টার, আমরাই হলাম মাস্টার। এবং তারা এই কৃতিত্বের মিথ্যা পরিচয় দিয়ে, মিথ্যা বলবো না আমি, খণ্ডিত পরিচয় দিয়ে অন্য সবাইকে বাদ দিয়ে তারা একক মুখপাত্র হিসেবে দাবি করে সমস্ত গণঅভ্যুত্থানের ক্রেডিট তাদেরই একমাত্র, এবং তাদেরই একমাত্র এইটার সমস্ত ভালো মন্দ বলার সুযোগ আছে। এইভাবে তারা রাজত্ব করা শুরু করবে। সেই রাজত্বের কথা বেশি বলতে চাই না আমি। পরিণতি আমরা সবাই দেখেছি। পাক দিয়ে মির্জাপুর আমাদের সময় একটা দেশীয় কথা ছিল, ঘুরে ফিরে আবার জামাতে ইসলামের সঙ্গে তারা জোটবদ্ধ হয়েছে। যত সুন্দর কথাই বলি কথা আমাদের সম্পর্কে তারা বলে, আমি ইসলামী আমাদেরকে বলতেছিলাম, আমাদের শহরের জন্য বলে আপনাদের দিয়ে কিচ্ছু হবে, ওই মামলার আমলের স্লোগান দিয়ে কোনো কাজ হবে না। আমি খুব বিনয়ের সঙ্গে হালকা স্বরে বলি যে ভাই, আমি না হয় মামলার আমলের কথা বলি, কিন্তু তুমি কি জানো, তুমি যে কথাগুলো বললা সেটা আমার মামলার আমলের মতোই, এই সমালোচনাটাও মামলার আমলের সমালোচনা, ওইটা দিয়েও কোনো কাজ হবে না। আসলে এইভাবে না ভেবে আমাদের এখন ভাবা উচিত, কেন আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে করতে পারি। তার কারণ হলো এইখানে আমরা ছাত্র গণঅভ্যুত্থান দেখলাম, আগেও দেখেছি, তার কতগুলো সীমাবদ্ধতা আছে। কোথায় তার সীমাবদ্ধতা? সেটা হল তার শ্রেণীগত সীমাবদ্ধতা। বুর্জোয়া শাসনের অধীনে, ব্যবস্থার অধীনে মধ্যবিত্ত সমাজ সবসময় একটা প্রলোভন, তাকে কিছু ছেড়ে কাজে দাঁড়ায় কিছু পাবার কারণ, এবং বাজার অর্থনীতি একটা অংশকে কতগুলো সুযোগ করে, সেই সুযোগের প্রলোভনকে উপেক্ষা করে আত্মসংগ্রাম চালিয়ে তার ইমান ঠিক রাখা সম্ভব হয় না।